একটা ছেলে একটা ম্যাচ দুইটা ম্যাচ দেখে আপনি সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাইয়ের সাথে তুলনা করে দিচ্ছেন, জিনিসটা ঠিক না। আপনার যতই ফ্যান ফলোয়ার হোক, মাঠে যদি আপনি আপনার কাজটা ঠিক মতন করতে না পারেন, ওইটা স্থায়ী হবে না। তো আমার মনে হয় যে এই কমেন্টসগুলো না করাই ভালো। ম্যাচটা তো দেখা হয়েছে, আসলে বাংলাদেশ 16 রানে জয় পেয়েছে, কেমন দেখেছেন ম্যাচটা? আসলে খুব ভালো, এই উইনটা বাংলাদেশের জন্য খুব দরকার ছিল, কারণ রিসেন্টলি যেভাবে সব কিছু যাচ্ছে খুব একটা পজিটিভ ইয়ে ছিল না। তো এই উইনিংটা টিমের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, যে টিম হিসেবে আবার নিজেদের কনফিডেন্স ফিরে পাওয়ার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট ছিল আমি মনে করি। একটা বিষয় ভাই, যে ফিল্ডিং এ ভুগছে বাংলাদেশ, কালকেও দেখলাম অনেকগুলো ক্যাচ মিস হয়েছে। তো এই ফিল্ডিং এর বিষয়টা যদি কিছু বলতে চাইতে, ফিল্ডিং কেন তো মিস হচ্ছে বাংলাদেশ? ফিল্ডিং কেন এত মিস হচ্ছে এটা তো কোচ বলতে পারবে, বাট টু বি অনেস্ট আমরা মানে অ্যাজ এ ফিল্ডিং ইউনিট কখনোই ইন্টারন্যাশনাল লেভেলের ছিলাম না। তো ওইটা ইমপ্রুভ হতে সময় লাগবে, সব কিছু ওভারনাইট চেঞ্জ হয়ে যায় না। তো আমি শিওর যে কোচ এগুলো নিয়ে কাজ করছে। আর ফিল্ডিংয়ের জন্য যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট, আপনার অ্যাজিলিটি, তারপরে হাত, সব কিছু মিলিয়ে আমরা আসলে জাতিগতভাবেই সব দিক থেকে একটু মানে বিশেষ করে স্পোর্টসে আমাদের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। তো ওই জায়গাটায় যেতে শুধু একটা দুইটা জিনিস পরিবর্তন করলেই হবে না, এটা একটা লং প্রসেস। আমি শিওর যে এটা নিয়ে কাজ করছে, বাট এটা যদি আপনি ইন্টারন্যাশনাল লেভেলের করতে চান, ওভারনাইট চেঞ্জ হবে না, এই জন্য সময় দিতে হবে এবং প্রপারভাবে কাজ করতে হবে। বিশাল ভাই, মিরাজ যখন এজ লেভেলে ক্যাপ্টেন্সি করেছিলেন, খুব দারুণ ক্যাপ্টেন্সি করেছিলেন, স্ট্র্যাটেজিক্যালিও খুব ভালো করেছিলেন। বাংলাদেশের হয়ে এটাই হয়তো বা অফিসিয়ালি ক্যাপ্টেন্সি পাওয়ার পর মাত্র 2 ম্যাচ দিয়ে হয়তো বা জাজ করা কঠিন, কিন্তু ওয়েস্ট ইন্ডিজে 3 ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন, আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচ করেছেন, 5-6 ম্যাচ তো দেখলেন। মিরাজের ক্যাপ্টেন্সি দিয়ে কি বলবেন, ওইটা নিয়ে আপনার মতামত কি? না, ও তো আসলে এজ লেভেল থেকেই ক্যাপ্টেন্সি করার হ্যাবিট আছে। আর আমি যেটা মনে করি, ওর ম্যান ম্যানেজমেন্ট কোয়ালিটি খুব ভালো, মাশরাফির মধ্যে যেটা ছিল। তো আমার মনে হয় যে ও ভালো করবে, কারণ বাংলাদেশ ক্রিকেটে চলতে গেলে শুধু নলেজ হলে হয় না, ম্যান ম্যানেজমেন্ট পার্টটাও অনেক ইম্পর্টেন্ট। কারণ অনেক আছে অনেক ভালো নলেজ, কিন্তু বাকিদের সাথে কমিউনিকেট করতে পারে না। তো আমি মনে করি ওর মধ্যে এই জিনিসটা খুব ভালো আছে। আর হচ্ছে প্লেয়ারদের কাছ থেকে 100% বের করে নেওয়ার মতন অ্যাবিলিটি আছে। তো আমি মনে করি ও ভালো করবে। কালকে তো মিরাজের বোলিং চেঞ্জটাও দেখেছি, মানে কেমন মনে হচ্ছে আসলে? শামীম পাটোয়ারিকে দিয়ে বল করালেন, প্রথম ম্যাচে আমরা দেখলাম শান্তকে দিয়ে বোলিং করালেন, এই বোলিং চেঞ্জটা কেমন? না, ডেফিনেটলি এটা ওয়ার্ক করেছে। আমি খুব সারপ্রাইজড হয়েছি যে শামীম পাটোয়ারি আসলে এত ভালো বল করেছে। আমি নিজেরও ওর প্রতি এতটা কনফিডেন্স ছিল না, কারণ ওর সাথে আমি খেলেছি। তো ডেফিনেটলি ও দারুণ বোলিং করেছে। মিরাজের যেই যে ট্রিক্সটা অ্যাপ্লাই করেছে, ওটা পুরোপুরি কাজে দিয়েছে। আরেকটা বিষয়, শেষের দিকে সাকিবের একটা ক্যামিও ছিল। তো আমরা সবসময় দেখি মিডল অর্ডারে একটু ধস হলে মানে শেষের দিকে আর ধরে রাখতে পারে না, যেমন 5 ম্যাচে হয়েছিল। তো সাকিবের এই ব্যাটিংটা কেমন দেখছেন, আর টেলেন্ডারকে নিয়ে কিভাবে কাজ করা উচিত বলে আপনার মনে হয় একজন ক্রিকেটার হিসাবে? না, আমরা যে ইম্প্যাক্ট বলি, এটাই ইম্প্যাক্ট। মানে সাকিব লাস্টে যেই 30 রানের ইনিংস খেললো, বা মোস্তাফিজ দেখেন পুরা ম্যাচে কিন্তু ভালো বল করে নাই, পুরা ম্যাচে খারাপ ছিল, সবচেয়ে ভাইটাল টাইমে ভাইটাল উইকেটটা কিন্তু ওই নিয়েছে। এগুলাই ইম্প্যাক্ট। আমরা আসলে সবাই পড়ে থাকি যে কে 50 করলো, কে 100 করলো, বাট ম্যাচ জিততে যে এই ছোট ছোট পয়েন্টগুলো যে ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমরা সবসময় ওভারলুক করে যাই। তো ইম্প্যাক্ট কথাটা আমাদের বাংলাদেশে অনেক দিন ধরে এসেছে, বাট ইম্প্যাক্টের মিনিংটা এখনো পুরোপুরি আমাদের মধ্যে মনে হয় বোঝাপড়ার একটু সমস্যা আছে। তো এই জিনিসগুলো আমাদের আরো গুরুত্ব দেওয়া উচিত। তানভীরের ফাইবার একটা মানে সেকেন্ড ওডিআইতে তিনি ফাইবার নিল, তো তার বোলিং হয়তো আপনার সামনে থেকে দেখেছেন। তো একটা এখনই তাকে একটা মানে কি বলে যে তুলনা করা ঠিক হবে না, কিন্তু একটা মানে কথার খাতিরে বলা যায় যে সাকিব ভাইয়ের যেমন বোলিং, সেরকম কিছু টার্নিং বা কোনো কিছুকে তানভীরের মধ্যে আপনি দেখেছেন কিনা? দেখেন, তানভীর ঘরোয়া লিগে তো লং টাইম খেলছে, ও ঘরোয়া লিগে অনেক দিন ধরে ভালো করেছে। তো ইন্টারন্যাশনালে ও মাত্র এসেছে, আর উইকেটটাও স্পিন
সহায়ক ছিল। তো এখনই আসলে কাউকে সাকিব ভাইয়ের সাথে তুলনা করে দেয়া বা ওই ধরনের কোনো কিছু করাটা ঠিক না। বাট ডেফিনেটলি ও ভালো বোলার, ও ডোমেস্টিকে অনেকবার প্রুভ করেছে নিজেকে, অনেক বছর ধরে ভালো করছে। তো আমি শিওর যে ওর স্কিলও আছে বোলিংয়ের। তো ও যদি সময় পায় আর সামনে আরও বেশি চ্যালেঞ্জ আসবে, এটা যেটা বললাম যে স্পিন সহায়ক উইকেট ছিল, ও যদি ফ্ল্যাট উইকেটে বা স্পোর্টিং উইকেটে যখন এই ধরনের বোলিং করতে পারবে তখন ওকে রেট করা যায় যে ও মানে ভবিষ্যতে বাংলাদেশের ওই জায়গাটা পূরণ করতে পারবে। দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন যে জীবনে অনেক প্লেয়ারকে দেখছেন যে সেই সাকিব, সেই তামিম, সেই নেক্সট হচ্ছে, মানে এই যে আমরা যে খুব কুইকলি কথাটা বলি, মানে ওয়েন্স উই কাম আউট, মানে এটা আসলে ওই প্লেয়ারের ক্ষেত্রে, বিং আ প্লেয়ার, ওই প্লেয়ারের ক্ষেত্রে এটা কতটা চাপের হতে পারে? বিকজ যখন আপনি কাউকে ট্যাগলাইন দিচ্ছেন একটা এর সাথে তুলনা করে এবং ওটাকে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে ওটার একটা ব্যাপকতা বাড়তে থাকে, এটা আসলে বেসিক্যালি ওই প্লেয়ারটাকে কি একটু চাপে ফেলা যায় না? মানে জাস্ট প্লেয়ার ওয়াইজ যদি প্লেয়ারের দৃষ্টিকোণ থেকে যদি আপনাকে বলতে বলি, আমি মনে করি যে এবং মানে একটা সুস্থ মানে মানে কম্পারিজন হতে পারে না, কখনোই না। আমি মনে করি যে কারোর সাথেই কারো তুলনা করাটা ঠিক না। আলটিমেটলি সাকিব ভাই আজকে নাই, উনার জায়গায় কেউ না কেউ তো নিবে, উনার জায়গায় কেউ না কেউ খেলছে, তাই বলে সে সাকিব আল হাসান হয়ে যাবে না। কারণ সাকিব আল হাসানের ক্যারিয়ার 20 বছরের, আর একটা ম্যাচ দুইটা ম্যাচ দেখে আপনি সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাইয়ের সাথে তুলনা করে দিচ্ছেন, জিনিসটা ঠিক না। তো এরকম যে যখন কোয়ালিটি লেগ স্পিনের সামনে বাংলাদেশ পাবে, হাসারাঙ্গা, তারপর আল্লাহ মোহাম্মদ গাজনফারের সামনে যখন কোয়ালিটি স্পিনের সামনে যখন পড়ে বাংলাদেশ, তখনই কিন্তু বাংলাদেশ খাবি খায়। তো এই দিকটা কিভাবে কাজ করলে ভালো হয় বা কি করা উচিত লেগ স্পিনের বিপক্ষে বাংলাদেশ যদি ভালো করতে চায়? তাহলে দেখেন, প্রথমত আমাদের দেশে কিন্তু খুব একটা লেগ স্পিন অপশন নাই। আমরা নর্মালি লেফট আর্ম স্পিন, অফ স্পিন, মানে ফিঙ্গার স্পিনার যেভাবে খেলি, আমরা রিস্ট স্পিনার কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল নাই। আমরা ইভেন ডোমেস্টিকেও খেলার সুযোগ পাই না। তো যেই জিনিসটা আমার হ্যাবিট নাই বা আমি নিয়মিত খেলি না, সেই জিনিস একটা কোয়ালিটি লেগ স্পিনার, কারণ আপনি লেগ স্পিনের কথা বলছেন, তো আমাদের দেশে যে জিনিসটা অ্যাভেলেবেল নাই, কিন্তু আমরা খেলতে যাচ্ছি ওয়ার্ল্ডের বেস্ট লেগ স্পিনারকে, আমাদের সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক। কারণ আপনি তো ভাই শুধু ভিডিও দেখে সব কিছু অ্যাডাপ্ট করতে পারবেন না, আপনার তাহলে প্র্যাকটিস করার দরকার ছিল না। তো আমরা প্র্যাকটিসেই তো এই ফ্যাসিলিটিটা পাচ্ছি না, ওই কোয়ালিটি বোলারটা খেলতে পারছি না, বা ম্যাচে আমরা রেগুলার লেগ স্পিনার খেলছি না। তো এই জিনিসটা সমস্যা হওয়াটাই স্বাভাবিক, বাট এটা যেন আমাদেরকে ড্যামেজ করতে না পারে সেই দিকটায় আমাদের ফোকাস করতে হবে। যে ঠিক আছে, আমরা লেগ স্পিনারের এগেনস্টে খুব একটা ভালো না, বাট আমরা ওইটা কতটুকু মিনিমাইজ করতে পারি ওই ড্যামেজটা। আপনার যতই ফ্যান ফলোয়ার হোক, মাঠে যদি আপনি আপনার কাজটা ঠিক মতন করতে না পারেন, ওইটা স্থায়ী হবে না। তো সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, যাই বলেন, মাশরাফি ভাই, ইনারা কিন্তু 15 বছর ধরে ওই জিনিসটা কন্টিনিউ করে অ্যাচিভ করেছে। তো আমার মনে হয় যে এই কমেন্টসগুলো না করাই ভালো। একটা প্লেয়ারদের আসলে মেন উদ্দেশ্যই থাকে মাঠে নিজেদের সেরাটা দেয়া, দেশকে কন্ট্রিবিউট করা। তো ওই জিনিসটা যেন সে সুস্থ স্বাভাবিকভাবে ফ্রেশ মাইন্ডে করতে পারে, এই জিনিসগুলো আমাদের হেল্প করা উচিত। ভাই, লিটন দাসের পরিবর্তে এবং বোলিং অপশন হিসেবে তিনি খুব ভালো করেছেন। তানজিদ তামিমের সাথে মারুফ জীবন, ওকে নিয়ে খুব ভালো একটা ইনিংস খেলেছেন, ক্লিক করে গেছেন। এই দুইটা চেঞ্জের কারণে কি নাইম শেখের জন্য কি একটু চ্যালেঞ্জিং হয়ে গেল কিনা? এখানে দেখেন না, ইন্টারন্যাশনাল খেলতে গেলে আপনার চ্যালেঞ্জ নিয়েই খেলতে হবে। সে খেলছে, আবার যখন নাইম শেখকে প্রয়োজন হবে নাইম শেখ খেলবে। কেউ খারাপ করবে বা নাইম শেখ টিম স্ট্র্যাটেজিতে আসবে, তখন নাইম শেখ খেলবে। আসলে এটা মানে, আর ক্রিকেটিং লাইফে আপনার চ্যালেঞ্জ নিয়েই খেলতে হবে। আপনার কম্পিটিটর থাকবেই, আপনি কখনো ওপেন ফিল্ড পাবেন না নিজেকে মেলে ধরার জন্য। তো এই চ্যালেঞ্জের মধ্যে থেকেই যারা নিজেদের সেরাটা দিতে পারবে, তারাই আলটিমেটলি সামনের দিকে এগিয়ে যাবে।